আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শুভ আইস, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের কিছু কোশ্চেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু কোশ্চেনের সমাধান করাবো। সেই সাথে আমরা রিভিশন করাবো তোমাদের এই কয়েক মাসে পড়া যে তোমাদের যে নেওয়া যে প্রস্তুতি সেটার একবার ঝালাইও আমি আজকে করাই দিব আজকের ক্লাসে। হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা, এইখানে দুইটা অধ্যায় আসলে পড়াবো। হিসাব বিজ্ঞান থেকে পড়াবো কার্যপত্র অংশ এবং ব্যবস্থাপনা থেকে পড়াবো ব্যবসায়ের মৌলিক ধারণা অংশ। ঠিক আছে, সো সবাই সবার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে তাদেরকেও আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমরা সবাই সহযোগিতা করব। সাথে যারা দেশের যে প্রান্ত থেকে আমরা ক্লাস করি না কেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবো যে কারা কোথা থেকে আমরা ক্লাস করতেছি। অলরেডি অনেকেই ক্লাসে যুক্ত হয়েছো, যারা যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ। তবে যারা এখনও যুক্ত হয়নি তোমার বন্ধু বান্ধব, তো তুমি তাদেরকে আজকের ক্লাস লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে তাদেরকে এই ক্লাসটাতে অংশগ্রহণ করার সুযোগ করে দাও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের কার্যপত্র চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। যারা কার্যপত্র আগে থেকে বিভিন্ন শীট কিংবা বই পড়ছো তারা চাইলে কিন্তু কার্যপত্র সেই বই কিংবা শীটের অংশটা বের করে নিয়ে বসতে পারো। সাথে সাথে তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা, কারণ আমি আজকের ক্লাসে এমসিকিউ সলভ করাতে করাতে যে নোটগুলা দিব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের এই নোটগুলো পড়লে এমসিকিউ সমাধান করা তোমাদের জন্য মোর ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই খাতা কলম নিয়ে তারপরে ক্লাসটা করি, শুরু করি। কারা কোথা থেকে ক্লাস করতেছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইও প্লিজ। চলো শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা হলো অনুপার্জিত আয় কি নির্দেশ করে? অনুপার্জিত আয় কি নির্দেশ করে? অনুপার্জিত আয় কি নির্দেশ করে? আচ্ছা, আমরা তো জানি যে আয় ব্যয় এই ব্যাপারগুলো তো আমরা জানি। আয় হলো ক্রেডিট, আয় হলো একটা ক্রেডিট এন্ট্রি, এবং এই আয়টা হলো ব্যবসায়ে আমি কোনো সুবিধা কাউকে প্রদানের আমি সুবিধা কাউকে প্রদানের জন্য যে মানে টাকা প্রদানের মাধ্যমে আমি যে সুবিধাটা আসলে পাচ্ছি তাকে আমরা আয় বলি। আচ্ছা, এখন এই আয়টা যদি শুধু আয় না হয়ে হয় অনুপার্জিত আয়, অনুপার্জিত আয়, অনুপার্জিত, দেখো প্রথমে একটা উপসর্গ যুক্ত হয়েছে, তো অনুপার্জিত মানে হলো এই আয়টা এখনো উপার্জন হয়নি, এই আয়টা এখনো উপার্জন হয়নি। উপার্জন হয়নি মানে কি? আসলে আয় উপার্জন হয়নি মানে হলো আয়ের আমরা জানি লেনদেন হতে গেলে দুইটা ঘটনা কন্টিনিউয়াসলি হওয়া লাগে, দুইটা পক্ষ আমরা জানি যে থাকে, তো এক পক্ষ সুবিধা পায় এবং আরেক পক্ষ সুবিধা দেয়। এখন এই অনুপার্জিত আয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হলো তুমি টাকা আগে থেকে পেয়ে গেছো, ঠিক আছে, তোমার কাছে টাকা চলে আসছে, কিন্তু এখনও তুমি যে সেবা প্রদান যেটা দরকার ছিল, সেবা প্রদানের দরকার যেটা ছিল, তুমি সেই সেবা প্রদানটা কিন্তু এখনও করো নাই। ঠিক আছে, তুমি টাকাটা পেয়ে গেছো, সো টাকা পাওয়ার পরও তুমি সেবা প্রদানটা এখনও করো নাই, তো এটাকে আমরা বলতেছি অনুপার্জিত আয়। এখন কথা হলো তুমি তো সেবা এখনও প্রদান করোনি, তোমাকে করতে হবে। তার মানে যে তোমাকে টাকা দিয়েছে, যে তোমাকে টাকা দিয়েছে সে আজ হোক 2 দিন পরে হোক তোমার কাছে কিন্তু এই সেবাটা চাইবে এবং ইউ আর রেসপন্সিবল টু ডু দ্যাট। ঠিক আছে, তো তোমাকে অবশ্যই কিন্তু সেই সেবাটা প্রদান করতে হবে ইন ফিউচারে। তো তুমি এখানে কিন্তু সেই গ্রাহকের কাছে দায়বদ্ধ, তুমি কিন্তু সেই গ্রাহকের কাছে কিবদ্ধ? দায়বদ্ধ। হ্যাঁ, তো এই অনুপার্জিত আয়তে থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে একটা রেসপন্সিবিলিটি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? রেসপন্সিবিলিটি। এখানে একটা রেসপন্সিবিলিটি সৃষ্টি হয় যেটা বলে যে তোমাকে কিছুদিন পরে হলেও এই সেবাটা প্রদান করতে বাধ্য থাকতে হবে।
তাহলে যেহেতু তোমার এখানে একটা রেসপন্সিবিলিটি সৃষ্টি হচ্ছে যে তুমি কিছুদিন পরে সেই টাকা মানে সেবাটা প্রদান করবা, এখনো করনি, এবং রেসপন্সিবিলিটি সৃষ্টি হওয়ার কারণে আসলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু একটা ব্যাপার খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, যদি শুধু আয় থাকতো তাহলে তোমার আয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আয় বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইতো। যদি শুধু আয় থাকতো তাহলে তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইতো, কিন্তু এখানে আয়টা কেমন? আয়টা কিন্তু উপার্জিত না, আয়টা অনুপার্জিত। তো যেহেতু এই আয়টা অনুপার্জিত, এই জন্য তোমার এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি না পেয়ে কি বৃদ্ধি পাবে? দায় বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমি একটা এমসিকিউ সলভ করে দিলাম। তো তোমরা এর পরের যে এমসিকিউগুলো আমরা দেখব সেখানে তোমরা কি করবা বলো তো? কমেন্টের মাধ্যমে জানাবা যে উত্তরগুলা কি কি হবে। ঠিক আছে, তো তোমরা যখন আমরা এর পরের এমসিকিউগুলো করব, আমি বোঝানোর আগেই, ডিফাইন করার আগেই তোমরা উত্তরগুলা কমেন্টের মাধ্যমে জানাবা যে কি অবস্থা, তোমরা পারতেছো কিনা। তোমরা এইগুলো সব পড়ছো অ্যাডমিশন টাইমে, আমি জানি। তো তারপরও আজকে তোমরা যেটা করবা, অপশান কোনটা হবে, এ বি সি ডি, এগুলো অপশান লিখে লিখে তুমি কমেন্ট করে জানাবা যে উত্তর কোনটা হতে পারে। আমরা একটা এমসিকিউ সলভ করছি, চলো আমরা পরের এমসিকিউটা সলভ করি। আমাদের পরের এমসিকিউটা হলো সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হয়। আচ্ছা, তো চলো এই এমসিকিউটা সলভ করার আগে আমরা আসলে সমাপনী দাখিলা সম্পর্কে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সমাপনী দাখিলা আসলে কি? সমাপনী মানে হলো কি? শেষ। সমাপনী মানে কি? শেষ। দাখিলা মানে কি? দাখিলা মানে হলো লিপিবদ্ধকরণ। আমরা জানি লিপিবদ্ধকরণ মানে জাবেদাকরণ, তাই না? জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তকরণ। হ্যাঁ, এখন এই যে শেষ জাবেদা ভুক্তকরণ, আসলে শেষ জাবেদা কখন করা হয়? শেষ জাবেদা মানে একটা যে আর্থিক বছর থাকে, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের যে বছরগুলা থাকে, আর্থিক বছরগুলাকে কি করা হয়? বিভিন্ন মানে একটা ব্যবসার জীবনকালকে বিভিন্ন আর্থিক বছরে ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, এটা ধরলাম 2024, এটা ধরলাম 2025। আমাদের 2025 শেষ হওয়ার সাথে সাথে নতুন করে যখন আর্থিক বছর শুরু হবে তখন ওটার নাম কিন্তু হবে 2026। এখন কথা হলো, বছর তো এইভাবে শেষ হচ্ছে, তো আমাদের এই বছর যখন শেষ হয় তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা জানি 5টা যে উপাদান আছে, মানে হিসাব যে আছে, 5টা হিসাব যে আছে সেগুলা হলো আয়, ব্যয়, তারপরে হলো সম্পদ, দায়, এবং এখানে আসলে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বকে আমি আবার দুই ভাগে এখানে লিখি, একটা হলো উত্তোলন, আর একটা হলো মূলধন। আর একটা কি? মূলধন। একটা হলো উত্তোলন আর একটা হলো কি? মূলধন। একটা উত্তোলন, একটা মূলধন। এখন এই যে আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী যা আমরা জানি যে হিসাব হলো 5টা। তো 5টার মধ্যে এই যে মালিকানা সত্ত্ব, এই যেটা মালিকানা সত্ত্বকে আমরা উত্তোলন এবং মূলধন এই দুইটাতে আসলে ভাগ করি। এখন এই যে আমরা 6টা হিসাব এখানে পাইলাম, এই 6টা হিসাবের মধ্যে আসলে আয়, ব্যয় এবং এই যে উত্তোলন, এই 3টা হিসাবকে বলা হয় নামিক হিসাব। কি বলা হয়? নামিক হিসাব। বিশ্ববিদ্যালয়ে অনেকবার এই কোশ্চেনটা আসছে, নিচের কোনটি নামিক হিসাব অথবা নিচের কোনটি নামিক হিসাব নয়। এখন কথা হলো, এই যে আয়, ব্যয় এবং উত্তোলন, এগুলাকে নামিক হিসাব বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এগুলা হলো প্রত্যেক বছর, এই যে আর্থিক বছর যখন শেষ হচ্ছে 2024 সালের 31 ডিসেম্বর কিংবা 2025 সালের 31 ডিসেম্বর কিংবা 2026 সালের 31 ডিসেম্বর, আমরা এই হিসাবগুলা কি করি? এই হিসাবগুলাকে বন্ধ করি। আসলে বন্ধ করি কিভাবে? এই হিসাবগুলার যে টাকাটা থাকে এগুলাকে আমরা ওই যে মূলধন, মালিকানা সত্ত্ব হিসাব বললাম, ওই মালিকানা সত্ত্ব বা এখানে যে মূলধন আছে, মূলধনে আমরা ট্রান্সফার করে দিই। টাকাটা থাকে, রিমেইনিং ব্যালেন্সটা থাকে, এটা আমরা এই যে মূলধনে আমরা কি করে দিই? ট্রান্সফার করে দেই। এখন দেওয়ার মাধ্যমে আমাদের আয়, ব্যয় এবং উত্তোলন হিসাবটা শূন্য হয়ে যায়। কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। অর্থাৎ আমাদের 24 সালে যে আয় ছিল, এই আয়টা আসলে 25 সাল পর্যন্ত কন্টিনিউ করে না। 2024 সালে যে আয় ছিল এটা 31 ডিসেম্বর আমরা 2024 সালের মূলধনের মধ্যে ইনক্লুড করে দিই, এবং ইনক্লুড করে দিয়ে এই মূলধনটাকে আমরা ক্যারি করি 2025 সালের জন্য। একইভাবে 2025 সালের আয়, ব্যয় এবং উত্তোলনটাকে আমরা 2025 সালের মূলধনে আমরা কি করি? ইনক্লুড করি, এবং ইনক্লুড করে এই মূলধনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করি কিসের জন্য? 2026 সালের জন্য। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আয়, ব্যয় এবং উত্তোলন, এই 3টা
হিসাব কিন্তু আমরা 2024 সালেরটাকে আমরা 2025 সালে নিচ্ছি না, নিচ্ছি আসলে, কিন্তু কিভাবে নিচ্ছি, অন্য একটা হিসাবে হস্তান্তর করে নাম চেঞ্জ করে তারপর কিন্তু আমরা নিচ্ছি। তাহলে এটা নেওয়ার মাধ্যমে আসলে আমাদের আয় ব্যয় এবং উত্তোলনটাকে শূন্য করে দেওয়া হচ্ছে। কি করে দেওয়া হচ্ছে? শূন্য করে দেওয়া হচ্ছে। এখন এই যে শূন্য করে দেওয়ার জন্য আমাদের একটা জাবেদা দিতে হয়, যে জাবেদার নামই হলো শেষ জাবেদাভুক্তকরণ অথবা সমাপনী দাখিলা। কি বলা হয়? সমাপনী দাখিলা বা শেষ জাবেদা। হ্যাঁ, তাহলে এই শেষ জাবেদায় আসলে কোনটার উদ্ধৃত শূন্য হয়? আমরা এখানে দেখব আয় ব্যয় এবং উত্তোলনের মধ্যে কোন এন্ট্রিটা আছে, এই আয় ব্যয় এবং উত্তোলনের আসলে উদ্ধৃত কি হয়? শূন্য হয়। কি হয়? শূন্য হয়। তাহলে এখন দেখো প্রথম যেটা সেবা, এটা কিন্তু আমাদের আয়। অগ্রিম ব্যয় কিন্তু আমাদের কি? এটা আমাদের সম্পদ। এটা আমাদের কি? সম্পদ। অনুপার্জিত আয়, এটা আমরা একটু আগে দেখলাম, এটা একটা কি? দায়। এটা একটা কি? দায়। বিলম্বিত বিজ্ঞাপন, এটাও কিন্তু আমাদের একটা কি? সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন এটাও আমাদের একটা সম্পদ। তাহলে এই সম্পদ, দায়, হ্যাঁ, এইগুলা কিংবা মূলধন, এগুলা কিন্তু আমাদের বন্ধ করা হয় না, এগুলা ডিরেক্টলি আমাদের পরবর্তী বছরে হস্তান্তর করা হয়। কিন্তু আমাদের এই যে আয় হিসাব, এটা কিন্তু আমরা হস্তান্তর করি না, এইগুলার আমাদের ব্যালেন্স জিরো করে দিতে হয়। তাই জন্য আমাদের উত্তর কোনটা হবে? সেবা আয় হিসাব। কি হবে? সেবা আয় হিসাব। তাহলে আমরা সমাপনী দাখিলা কি এইটা আমরা বুঝতে পারছি আই হোপ। এবং সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় এবং উত্তোলন বন্ধ করা হয় বা এগুলোর ব্যালেন্স জিরো করা হয়। এবং আমরা আরও একটা জিনিস এখান থেকে শিখছি, কি সেটা হলো আয় ব্যয় এবং উত্তোলন, এই তিনটাকে বলা হয় নামিক হিসাব। এবং এই নামিক হিসাব এর আরও একটা নাম আছে আসলে, নামিক হিসাব লিখে রাখো একটু খাতায়। নামিক হিসাব বলা হয়, নামিক হিসাব বা অস্থায়ী হিসাব বলা হয়। অস্থায়ী হিসাব বলা হয়। কি বলা হয়? অস্থায়ী হিসাব বা নামিক হিসাব বলা হয় কাকে? এই যে আমাদের আয় ব্যয় এবং উত্তোলনকে, আয় ব্যয় এবং উত্তোলনকে আমরা কি বলি? নামিক হিসাব বলি অথবা অস্থায়ী হিসাব বলি। কেন বলি? কারণ এটা কিন্তু স্থায়ী না। হ্যাঁ, 2024 সালে যেটা, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে 2024 সালেই। 2025 সালে আয় ব্যয় যেটা উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু 2025 সালেই শেষ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো কমেন্ট বক্সে এসে কমেন্ট করা। কমেন্ট বক্সে এসে কি করা? কমেন্ট করা। ঠিক আছে? এবং ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করা। তোমার বন্ধু বান্ধব যদি চান্স পায়, দেখো তুমি একা চান্স পেলে কিন্তু তোমার বোরিং লাগবে ইউনিভার্সিটি লাইফে, বুঝছো? তুমি তোমার বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে কিন্তু আজকের ক্লাসটা জয়েন করতে পারো। এবং যখন এরপরে চান্স পাবা দুইজন একসাথে, তখন কিন্তু ক্লাস করলে ইউনিভার্সিটি লাইফটা আরও সুন্দর কাটতে পারে। হ্যাঁ, তো চিন্তা করে দেখতে পারো আজকের ক্লাসটা শেয়ার করবা কি করবো না, এটা কিন্তু তোমাদের উপরেই ছেড়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো চলো আমরা পরের এমসিকিউটা সলভ করার জন্য যাই। এবং আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি জিএসটি। দেখো এই কোশ্চেনটা কিন্তু জিএসটির একটা কোশ্চেন। এর আগেরটা যেটা করছি এটাও কিন্তু আমাদের জিএসটির কোশ্চেন ছিল, এবং তার আগেরটা আমরা দেখছি এটাও কিন্তু জিএসটির কোশ্চেন ছিল। আচ্ছা, এরকম আমি অনেক স্টুডেন্টদের কাছ থেকে কথা শুনছি যে স্যার আপনি যেটা করান এটা হলো সহজগুলা, হ্যাঁ, আর পরীক্ষা যেটা আসে সেটা স্যার কঠিন, আমাদের বাড়ি শুধু কঠিনটা আসে। আসলে না ভাই, হ্যাঁ, পরীক্ষায় দেখো এইগুলা কিন্তু পরীক্ষার কোশ্চেন, তার মানে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনই আসবে তোমাদের। এবং এটা আসলে যেটা হয়, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। তো কনফিউজড কেন হয়? সবাই তো বই পড়ি, কনফিউজড কেন হই? আমরা শুধু বইয়ের গতানুগতিক যে লেখাগুলো থাকে প্যারাগ্রাফ আকারে, আমরা সেগুলাকেই কিন্তু মুখস্থ করি। আমরা এমসিকিউতে ওই জ্ঞানটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে কাজে লাগায়, এমসিকিউ এর সঠিক অপশান কোনটা, এইটা খুঁজে বের করা আমরা যদি না শিখি, আমরা যদি মডেল টেস্ট না দিই, আমরা যদি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমাদের ওই যে যতই আমরা প্যারাগ্রাফ আকারে বইয়ের ভেতরের জ্ঞানটা মুখস্থ করি না কেন, আমরা পরীক্ষার হলে কি থাকবো? কনফিউজ থাকবো। এই কনফিউশন দূর করার জন্যই কিন্তু আমাদের আজকের ক্লাস, কিংবা এই আজকের ক্লাসের মতো অনেকগুলা ক্লাসের সমন্বয়ের কোর্স। ঠিক আছে, কোর্স সম্পর্কে কথা বলবো একটু পরে। তার আগে আমি দেখতে চাই আমাদের ক্লাস তোমরা সবাই শেয়ার করছো, তোমরা সবাই কমেন্ট করতেছো, জানাচ্ছ কে কোথা থেকে আসো, এবং তোমরা কোনটার সঠিক উত্তর কি হতে পারে সেটাও আমাদেরকে জানাচ্ছ। হ্যাঁ, চলো আমরা আরো একটু সামনের দিকে যাই। আমাদের এই একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আমরা এখানে সলভ করব। 120% হিসাবে প্রদত্ত ভাড়া 30,000 টাকার মধ্যে অগ্রিম ভাড়া কত টাকা? এখানে একটা মজার সূত্রের মাধ্যমে আমরা আসলে অঙ্কটা করব। সেই সূত্রটা একটু সবাই খাতায় লিখব। যার টাকা, লিখো, যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ যেটা জানতে চাই, যেটা জানতে চাই। ঠিক আছে, যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ যেটা জানতে চাই।
এই সূত্রের মাধ্যমে আমরা এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করব। আসলে এই টাইপ বলতে কি বোঝাচ্ছি, এই সূত্রটা তখনই ব্যবহার করা যায় ভাইরা যখন আমাদের একটা পার্সেন্টেজ অথবা একটা অনুপাত, পার্সেন্টেজ অথবা অনুপাত অথবা ভগ্নাংশ থাকে, হ্যাঁ, অথবা একটা ভগ্নাংশ। দেখো একটা এখানে পার্সেন্টেজ আছে এবং একটা টাকা আছে, একটা কি আছে, এটা টাকার অঙ্ক না, একটা টাকা আছে, টাকা অথবা পরিমাণও কিন্তু হতে পারে, হ্যাঁ, টাকা অথবা কি হতে পারে, পরিমাণও হতে পারে। যখন একটা কোশ্চেনে একটা টাকার অ্যামাউন্ট অথবা একটা পরিমাণের অ্যামাউন্ট এবং একটা ভগ্ন অংশ কিংবা অনুপাত কিংবা পার্সেন্টেজ থাকে, এই দুইটা ইনফরমেশন যদি আমাদের থাকে বা প্যারামিটার যদি আমাদের থাকে, এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা এই সূত্রটাকে ইউটিলাইজের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলো, সব অঙ্কগুলো আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। সো কিভাবে করব, চলো আমরা সূত্রটা কিভাবে আসলে কাজে লাগাই, কিভাবে সূত্রটা দিয়ে অঙ্কগুলো করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা, অনেকে যেটা করে এখানে যে 120% আছে, তো 120% এর উপরে করে ফেলে, হ্যাঁ, আমরা এরকম করতে অভ্যস্ত যে পার্সেন্টেজ একটা আছে, টাকা এবং একটা আছে। সো আমি যেটা পাইছি আমার হাতে একটা অস্ত্র আছে, আমাদের 120% করতে হবে, তো 20% 120% করে ফেললাম। আসলে ব্যাপারটা কিন্তু দেখে পর ওই রকম পার্সেন্টেজ করে দিলে উত্তর হয় না, হ্যাঁ। সো যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ, যেটা জানতে চাই এই সূত্রটাকে কিভাবে কাজে লাগায় চলো লিখি। এখানে টাকা দেওয়া আছে, কিসের টাকা, দেখো টাকা দেওয়া আছে প্রদত্ত ভাড়ার টাকা, কিসের টাকা, প্রদত্ত ভাড়ার টাকা দেওয়া আছে। প্রদত্ত কিসের ভাড়া, কি দেওয়া আছে, প্রদত্ত ভাড়ার টাকা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যে প্রদত্ত ভাড়ার মধ্যে কি আছে, অগ্রিম ভাড়া অন্তর্ভুক্ত আছে, কিন্তু এর মধ্যে কি আছে, অগ্রিম ভাড়া অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এই যে প্রদত্ত ভাড়া আমাদের কত টাকা, 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে কিন্তু আমাদের অগ্রিম ভাড়াও অন্তর্ভুক্ত আছে। আমরা জানি সম্পূর্ণ অংশ মানে কি বলতো ভাইরা, সম্পূর্ণ অংশ মানে কিন্তু 100, সম্পূর্ণ অংশ মানে 100। এখন এখানে এই যে 120 দেওয়া আছে, তার মানে সম্পূর্ণ অংশ যদি 100 হয় তাহলে বাকি যে 20% দেওয়া আছে এটা কিন্তু আমাদের অগ্রিম, অ্যাডভান্স, এটা আমাদের কি অ্যাডভান্স। যদি কম থাকতো, এখানে 120 না থেকে যদি 80 থাকতো, তার মানে আমার 20% আসলে বকে আছে। এখানে যেহেতু 120% আছে, অর্থাৎ 100 থেকে এক্সিট করতেছে না, তাই না, 100 যে পার্সেন্ট আমাদের যে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ থেকে কি করতেছে, এক্সিড করতেছে। তো যখন সম্পূর্ণ অংশ থেকে মানে বেশি থাকবে তখন আমরা বুঝে নিব এটা অগ্রিমের টাকা। আর সম্পূর্ণ অংশ থেকে অর্থাৎ 100% থেকে যদি কম থাকে আমরা বুঝে নিব কি বলতো ভাইয়েরা, আমরা বুঝে নিব সেটা হলো বকেয়া, হ্যাঁ, যতটুকু কম থাকবে ততটুকুই বকেয়া। তাহলে এখানে 100 থেকে 120 কতটুকুর মানে ডিফারেন্স, 20%-এর ডিফারেন্স, অর্থাৎ এই যে 20% বেশি আছে এটাকে আমরা বলতেছি অগ্রিম। তার মানে আমাদের এই যে 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে আমাদের এই পুরা 120%-এর টাকা অন্তর্ভুক্ত আছে। 30,000 টাকার মধ্যে আমাদের সম্পূর্ণ কিসের টাকা অন্তর্ভুক্ত আছে, এই যে 120%-এর টাকা অর্থাৎ অগ্রিমের টাকা অন্তর্ভুক্ত আছে। এখানে দেখো সেই কথাটাই বলতেছে, অগ্রিম ভাড়া এর মধ্যে কি আছে, কত টাকা, মানে অগ্রিম ভাড়াও অন্তর্ভুক্ত আছে। তাহলে এখানে আমরা একে ভাগ দিব কত দিয়ে, 120 দিয়ে। যার টাকা মানে এই যে টাকাটা পাইছি এর হার, অর্থাৎ এই যে অগ্রিম প্রদত্ত 30,000 টাকা এর মধ্যে অগ্রিম ভাড়াও অন্তর্ভুক্ত আছে, তার মানে টোটাল যে পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ হলো আমাদের এই যে 120 গুণ যেটা জানতে চাচ্ছি আমরা, আসলে কতটুকু পরিমাণ জানতে চাচ্ছি ভাইয়া, এখানে কি শুধুমাত্র ভাড়ার টাকা জানতে চেয়েছে? শুধু যদি ভাড়ার টাকা জানতে চাই তো আমরা জানি এটা হলো আমাদের ভাড়ার অংশ, এটা আমাদের ভাড়ার অংশ 100%, আর এইটুকু হলো এই যে 20%, এটা হলো আমাদের অগ্রিমের অংশ, তাই না, আমাদের অগ্রিমের অংশ হলো 20%, আমাদের ভাড়ার অংশ হলো 100%, হ্যাঁ। তাহলে আমরা জানতে চাচ্ছি যেহেতু অগ্রিম, দেখো কোশ্চেন জানতে চেয়েছে অগ্রিম ভাড়া কত টাকা, তাহলে আমাদের জানতে চেয়েছে যেহেতু অগ্রিমের পার্সেন্টেজ আমরা গুণ দিব কত দিয়ে বলো তো, 20 দিয়ে গুণ দিয়ে দেবো। এই কোশ্চেনটাকে যদি আমি চেঞ্জ করে এখানে অগ্রিম ভাড়া না জানতে চাই, আমি যদি জানতে চাইতাম ভাড়া কত টাকা, কি করতাম তখন, এটাকে এইখানে শুধুমাত্র চেঞ্জ করে কত দিয়ে গুণ দিতা, ভাড়ার অংশ কত 100, তাহলে 100 দিয়ে গুণ দিতা। তাহলে এখন চলো আমরা অগ্রিম ভাড়াটা নির্ণয় করে ফেলি, যেহেতু কোশ্চেনে অগ্রিম ভাড়া নির্ণয় করতে বলেছে। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি কত হবে বলো তো ভাই, এখানে 30 দুগুণী কত, এখানে 60,000 টাকা আমরা লিখে ফেললাম, আর নিচে এখন আছে কত 12, আমি এই শূন্য কাটছি, এই শূন্য কাটছি, দেন আমি উপরে 30,000 গুণ 2, এটা আমরা কি করে ফেলছি, গুণ করে ফেলছি, হলে হয়েছে 60,000 টাকা। 60,000কে এখন যদি 12 দিয়ে ভাগ করি আমরা জানি কি 5 12 60, তার মানে এখানে হলো 5 আর এরপরে 3টা শূন্য, অর্থাৎ 5,000 টাকা বের হলো আমার অগ্রিমের টাকা। 5,000 টাকা বের হলো আমার কিসের টাকা, অগ্রিমের টাকা।
তার মানে আমার অগ্রিমে যে 30,000 টাকার মধ্যে অগ্রিমের জন্য আমি দিছি 5,000 টাকা, বাকি 25,000 টাকা যে আমি দিছি ওটা হলো এই বছরের, অর্থাৎ ওই যে 100%-এর টাকা, অর্থাৎ আমার সম্পূর্ণ ভাড়া খরচের টাকা। ঠিক আছে? আচ্ছা, যদি না বুঝতে পারো কমেন্ট করো প্লিজ ভাইরা। আশা করি এটাও বোঝা গেছে, এবং এই সূত্রটা মনে রাখো, আমরা এই সূত্রটা দিয়ে আসলে অনেকগুলো অঙ্ক করতে পারবো। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে আমরা দেখব অনেক অঙ্ক করতে পারতেছি, শুধু এই চ্যাপ্টারের জন্য না ভাইয়েরা, এই সূত্রটা দিয়ে আমরা আরও অনেকগুলো চ্যাপ্টার, যেমন অনুপাতের চ্যাপ্টার, বিক্রিত পণ্যের হিসাব নিকাশের চ্যাপ্টার সহ আরও অনেক চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা করতে পারি এই সূত্রটা দিয়ে। সো এই সূত্রটা কিন্তু আমরা লিখে রাখবো সবাই খাতায়। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটার দিকে যাই। কোনটা? অস্থায়ী হিসাব। ভাইয়েরা আমি কি পড়াইছি না বলো? অস্থায়ী হিসাব কি? অস্থায়ী হিসাবের আরও একটা নাম কি ছিল বলো তো? নামিক হিসাব ছিল না? বলো, নামিক হিসাব ছিল। কি ছিল? নামিক হিসাব ছিল। অস্থায়ী হিসাব বা নামিক হিসাব ছিল। আমাদের আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব কয়টা? হিসাব 5টা, সেইখান থেকে আমরা কিন্তু 6টা পাইছিলাম, মনে আছে? একটু আগে করাইছিলাম। আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে আমরা পাইছিলাম আয়, আমরা পাইছিলাম ব্যয়, পেয়েছিলাম কি সম্পদ, আর কি দায়, আর কি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বর মধ্যে, আচ্ছা এটাকে আরেকবার লিখি না, মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্বর মধ্যে আমরা আবার 2টা অংশ পাচ্ছিলাম, একটা হলো কি উত্তোলন, একটা হলো উত্তোলন, আর একটা কি পাচ্ছিলাম আমরা? মূলধন। কি পাচ্ছিলাম? মূলধন। ঠিক আছে, উত্তোলন এবং মূলধন। এখন এই যে আয়, ব্যয় এবং এই যে উত্তোলন, এই তিনটাকে আমরা একসাথে বলি কি? এই তিনটাকে আমরা একসাথে বলি হলো কি বলতো? নামিক হিসাব বলি, নামিক হিসাব বলি, অথবা আমরা এটাকে অস্থায়ী হিসাব বলি, অস্থায়ী হিসাব বলি। এই অস্থায়ী হিসাব বা নামিক হিসাব, অর্থাৎ আয়, ব্যয় এবং উত্তোলন, এই তিনটার কি হয়? ব্যালেন্স 0 করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। এই দুটাকে আমরা কি করে দিই? সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে ব্যালেন্স শূন্য করা হয়। ব্যালেন্স কি করা হয়? শূন্য করা হয়। ঠিক আছে, ব্যালেন্স শূন্য করা হয়। এই তিনটাকে সমাপনী দাখিলার মাধ্যমে ব্যালেন্স শূন্য করা হয়, অর্থাৎ এই তিনটা হিসাবের জের বন্ধ হয়ে যায় বা ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ওকে। সো এখানে আমরা খুব ইজিলি এটার উত্তর করতে পারবো। অস্থায়ী হিসাব কোনটা? অস্থায়ী হিসাব আমরা দেখবো এর মধ্যে আয় ব্যয়ের উত্তোলনের এন্ট্রি আছে কোনটা। দেখো, নগদান হিসাব, এটা কি আমাদের? এটা সম্পদ। নগদান মানে কি? সম্পদ। তাহলে এটা নিশ্চিতভাবে উত্তর হবে না। এরপরে মজুদ পণ্য, মজুদ পণ্য কিন্তু আমাদের কি? সম্পদ। তার মানে এটাও কিন্তু আমাদের উত্তর হবে না। 3 নম্বরে বলতেছে অবচয়। অবচয় কিন্তু আমাদের কি বলতো ভাইয়েরা? অবচয় কিন্তু ব্যয়। ভুল করো না কিন্তু, অবচয় ব্যয়, কিন্তু পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ। সো কনফিউজড হয়েও না। হ্যাঁ, অবচয় কিন্তু ব্যয়, হ্যাঁ অবচয় কিন্তু ব্যয়, কিন্তু পুঞ্জীভূত অবচয় যদি বলে সেটা কিন্তু আবার কি হবে বলো? সেটা হবে বিপরীত সম্পদ। চলো, ভাড়া হিসাব। এখন ভাড়া হিসাব, এটা আমাদের কি? ভাড়া হিসাব, এটাও আমাদের ব্যয়। তার মানে এখানে কিন্তু আমরা 2টা এন্ট্রি পাচ্ছি, অবচয় এবং ভাড়া, যে 2টাই হলো আমাদের মালিকানা সত্ত্বর মধ্যে উত্তোলনের অংশটাকে মিন করে। তার মানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে আমাদের সি এবং ডি 2টাই। ঠিক আছে, সি এবং ডি 2টাই। ঠিক আছে, সি এবং ডি 2টাই কিন্তু আমাদের উত্তর হবে। আচ্ছা, চলো আমরা পরের কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। অনুপার্জিত আয়ের সমন্বয় করা না হলে কি হবে? আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। আজকের ক্লাসে একটু ভালো করে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, আর কখনো কঠিন মনে হবে না। ঠিক আছে, চলো কিভাবে আসলে করি। অনুপার্জিত আয়ের সমন্বয়, আগে সমন্বয় করবা, আগে কি করবা? সমন্বয়ের একটা জাবেদা লিখবা। লেখার পরে প্রত্যেক লেনদেনের যখন আমরা জাবেদা করি, আমরা 2টা কি পাই? 2টা সিচুয়েশন পাই, তো মানে কি বলে ওটারে? 2টা পক্ষ পাই, এবং প্রত্যেক পক্ষ আমাদের কি করে? প্রত্যেক পক্ষ আমাদের হিসাব সমীকরণের কোনো না কোনোটাকে
এ এল অথবা ওই এর কোনো না কোনোটাকে কি করে, বৃদ্ধি করে অথবা হ্রাস করে। এখন আমরা সেই জাবেদা করার মাধ্যমে দেখব যে আমাদের জাবেদার যে দুইটা পক্ষ আছে সেই দুইটা কোন হিসাব সমীকরণের কোনটাকে বৃদ্ধি করতেছে বা হ্রাস করতেছে। প্রথমে আমরা এটা আইডেন্টিফাই করব, দেন আমরা যদি না করা হয়, এবার জাবেদাটা যদি না করা হয় তাহলে সেম তার উল্টাটা ঘটবে। যদি জাবেদা করে সম্পদ বাড়ার কথা হয় তাহলে এখন জাবেদা না দিলে কি হবে, সম্পদ কমবে। যদি জাবেদা করার পরে আমরা দেখি দায় বাড়তেছে, যদি ওই জাবেদাটা আমরা না করি তাহলে কি হবে, তাহলে দায়টা কমে যাবে, মানে জাস্ট উল্টা হবে। তার মানে আমরা যখন এই টাইপের কোশ্চেন প্রচুর আমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে, দেখো জিএসটির সি ইউনিটে 2021-22 সেশনে আসছে, এখানে আমরা প্রচুর পরিমাণে এই সমন্বয় করা হলে কি হয়, সমন্বয় করা না হলে কি হয়, এই টাইপের কোশ্চেন আমরা আসতে দেখি। তো কিভাবে করতে হয় সেটা একটু দেখো। অনুপার্জিত আয়ের সমন্বয় করা না হলে কি হয়? আচ্ছা, অনুপার্জিত আয়ের আগে আমরা কি দিব, জাবেদা দিব, অনুপার্জিত আয়ের জাবেদা। চলো অনুপার্জিত আয়ের জাবেদা কি বলো তো ভাইরা, অনুপার্জিত আয়ের জাবেদা কি বলো, কেউ কি বলতে পারবা অনুপার্জিত আয়ের জাবেদা? সেবা আয় হিসাব কি হবে, ডেবিট হবে, আর অনুপার্জিত 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 সেবা আয় হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, এটা আমরা জানি। আচ্ছা, আমরা প্রথম যে কোশ্চেনটা আজকে দিয়ে শুরু করছিলাম, যেটা দিয়ে আমরা পড়া শুরু করছিলাম বা আজকে লেসন শুরু করছিলাম, সেখানে কিন্তু আমরা দেখছিলাম অনুপার্জিত আয় নিয়ে আমরা অনেক কথা সেখানে আমরা বলছি, সেখানে আমরা আলোচনা করে ফেলছি যে অনুপার্জিত আয়টা কি আমাদের দায়। তাহলে আমরা যদি সমন্বয় না করি তার মানে অনুপার্জিত আয় ক্রেডিট মানে আমাদের দায় কি হয়, দায় বৃদ্ধি পায়, দায় কি হয়, বৃদ্ধি পায়। হ্যাঁ, দায় ক্রেডিট মানে অনুপার্জিত আয় ক্রেডিট মানে আমাদের দায় বৃদ্ধি পায়। অনুপার্জিত আয় মানে যে আয়টা এখনো কি হয়নি, উপার্জিত হয়নি। উপার্জিত বলতে কি বোঝাচ্ছি, উপার্জিত বলতে বোঝাচ্ছি তুমি টাকা পেয়েছো কিন্তু এখনো সেবা প্রদান করো নাই, তাহলে দায় বৃদ্ধি পাচ্ছে। আর কি হচ্ছে, আর হলো এখনো কি তোমার সেবা ডেবিট, সেবা আয় হিসাব ডেবিট, তার মানে কি, আচ্ছা সেবা আয় হিসাব ডেবিট না, সরি সেবা আয় হিসাব, এখানে ডেবিট লিখছি কেন, আচ্ছা অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট হবে, আর ডেবিটে কি হবে বলো তো, ডেবিটে হবে হলো নগদান হিসাব। তুমি কি পাইছো, নগদান টাকা পাইছো না, নগদান হিসাব কি হবে, ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, আর অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। এখন কথা হলো এই যে অনুপার্জিত আয় ক্রেডিট হলো আর এখানে দায় বৃদ্ধি পাইলো, আর এখানে কি হলো বলো তো, সম্পদ কি হলো, সম্পদ বৃদ্ধি পাইলো, সম্পদ কি হলো, বৃদ্ধি পাইলো, নগদ টাকা পাইছো যার মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পাইলো, এখানে কিন্তু তোমার আয়টাকে অন্তর্ভুক্ত করা হইলো না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো অনুপার্জিত আয়। এখন চলো অনুপার্জিত আয় যদি আমি এখন সমন্বয় না করি তাহলে এই সেম জিনিসটাই ঘটবে, আর অনুপার্জিত আয় যদি আমি সমন্বয় করতাম তাহলে আমার কি হতো, অনুপার্জিত আয় যদি আমি সমন্বয় করতাম তাহলে অনুপার্জিত হইতো ডেবিট, অনুপার্জিত সেবা আয়, সেবা আয় এটা হতো আমার ডেবিট, অর্থাৎ আমি সমন্বয় করার মাধ্যমে আমার দায়টা কমাই ফেলতাম এবং আমার সেবা আয় তখন কি হয়ে যেত, সেবা আয় হিসাব তখন কি হয়ে যেত, ক্রেডিট হয়ে যেত। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এটা না করি তাহলে কি কি হচ্ছে দেখো তো, এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর দায় বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং কি হচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে চলো আমরা এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করি, ঘটনা কি ঘটতেছে। যদি করা না হয় তাহলে কিন্তু আমার নিট মুনাফা বেশি দেখাবে, এটা কি হবে, সম্পত্তি কম দেখাবে, এটা কি হবে, দায় বেশি দেখাবে। দেখো এখানে কিন্তু আমরা ডিরেক্ট লেখা আছে দায় বৃদ্ধি পাবে, তার মানে এটা হবে। সম্পত্তি কিন্তু এখানে কম দেখাচ্ছে কিন্তু আমরা দেখতেছি জাবেদা করে সম্পদ বৃদ্ধি, এখানে নিট মুনাফার কথা বলাই হয়নি, আর সম্পত্তি বেশি দেখাবে। আচ্ছা, তো এখানে বি আর সি দুই, এ আর বি সম্পদ বেশি দেখাবে এবং দায় বেশি দেখাবে, এই দুইটাই কিন্তু এখানে উত্তর হতে পারে, এই দুইটাই কিন্তু এখানে উত্তর হতে পারে, ঠিক আছে। দায় বেশি দেখাবে এবং কি হবে, সম্পদ বেশি দেখাবে। তো চলো পরের কোশ্চেনটাতে যাই। কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? দেখো এই কথা কিন্তু আমরা এর আগেও অনেকবার বলছি, বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় কোনটা কোনটা, অস্থায়ী হিসাব বা নামিক হিসাব। এখন অস্থায়ী হিসাব বা নামিক হিসাব, দেখো তো এর মধ্যে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব কোনটা কোনটা আছে, আমাদের এখানে উত্তোলন কিন্তু আমাদের অস্থায়ী হিসাব, এটা কিন্তু আমাদের কি অস্থায়ী হিসাব, কারণ এটা কি আমাদের ব্যয় বা আমরা বলতে পারি বিপরীত
মূলধনও কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ, বিপরীত মালিকানা সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, অগ্রিম ব্যয় কিন্তু আমাদের এটা সম্পদ, অগ্রিম ব্যয় আমাদের কি সম্পদ, অনুপার্জিত আয় এটা কিন্তু আমাদের দায়, এবং মূলধন এটা কিন্তু আমাদের মূলধনই আসলে মালিকানা সত্ত্ব যেটা বৃদ্ধি করে আর কি, হ্যাঁ। তো মূলধনই, আর লিখলাম না কিছু, হ্যাঁ। তো এখন ব্যাপার হচ্ছে এই তিনটাই কিন্তু আমাদের পরবর্তী বছরে কি হয়, পরবর্তী বছরে এটা হস্তান্তরিত হয় কোনটা ছাড়া, উত্তোলন ছাড়া। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তোলন। উত্তর কোনটা হবে, উত্তোলন। হ্যাঁ, তোমরা কিন্তু এখনো ক্লাস শেয়ার করো নাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে, তো শেয়ার করে দাও দ্রুত। চলো, বছরের শেষে বকেয়া ভাড়া ভুলক্রমে সমন্বয় এন্ট্রি না করাই কি হবে? আচ্ছা, বকেয়া ভাড়ার এন্ট্রি না মানে সমন্বয় না করাই, এটা আমি একটু আগে দেখালাম কিভাবে করতে হয়। আগে বকেয়া ভাড়ার এন্ট্রি জাবেদা করতে হয়। বকেয়া ভাড়ার জাবেদা আমরা যদি করে ফেলি তাহলে কি হয় বলো, ভাড়া হিসাব ডেবিট হয়, ভাড়া হিসাব ডেবিট হয়, এবং বকেয়া ভাড়া কি হয়, ক্রেডিট হয়। বকেয়া ভাড়া কি হয়, ক্রেডিট হয়। এখন দেখো, ভাড়া ডেবিট হলে আমার কি হবে, ব্যয় কি হবে, ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যয় বৃদ্ধি পাবে, এটা না লিখে আমি একবারে লিখি মালিকানা সত্ত্ব কি হবে, একবারে লিখি মালিকানা সত্ত্ব কি, মালিকানা সত্ত্ব ইংরেজিতে লিখি নাকি, যেটার সাথে তোমরা পরিচিত, সেটা হলো ওই কি হবে বলো, ওই হলো হ্রাস পাবে। আর কি, বকেয়া ভাড়া ক্রেডিট, তার মানে বকেয়া ভাড়া তোমাদের আমাদের জন্য কি দায়, তার মানে আমাদের এল কি হবে, বৃদ্ধি পাবে, ওই হ্রাস পাবে এবং এল বৃদ্ধি পাবে। এখন কথা হলো এটা যদি করা না হয়, এটা যদি করা না হয় তাহলে এর সেম উল্টাটা ঘটতে পারে। এখন আমরা অপশান একটা একটা করে দেখি। মুনাফা বেশি হবে, দায় কম হবে, আচ্ছা, আর হলো ব্যয় কম হবে, আর হলো সবগুলা। এখন কথা হলো খেয়াল করো, এইটা তো হলো যদি সমন্বয় করা হয়, যদি সমন্বয় করা হয় তাহলে সমন্বয়ের জাবেদা কিন্তু এইটা, হ্যাঁ, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। এটা কিন্তু কিসের জাবেদা বলো তো, এটা কিন্তু সমন্বয়ের জাবেদা। এখন সমন্বয় যদি আমি না করি, সমন্বয় করলে আমার ওই কমে যেত। আমি যদি এখন, অর্থাৎ আমার সমন্বয় যদি আমি এখানে লিখি, সমন্বয় করা হলে কি হয় বলো, খরচ কি হয়, খরচ বাড়ে, মালিকানা সত্ত্ব কমে মানে কি, খরচ বাড়ে, হ্যাঁ। কিন্তু আমি যদি সমন্বয় এখন না করি, না করা হলে, সমন্বয় না করা হলে কি হবে বলো, সমন্বয় না করা হলে খরচ কি হবে, খরচ কমবে, তো খরচ কি হবে, কমবে। এখন খরচ তো কমবে, খরচ কমার মানে কি, খরচ কমার মানে হলো আমার নিট লাভ, খরচ কমা মানে আমার নিট লাভ কি হয় বলো তো, নিট লাভ বাড়া না, অর্থাৎ নিট লাভ বাড়বে। তার মানে আমার এই যে মুনাফা বেশি হবে এটা কিন্তু উত্তর সঠিক, আমার ব্যয় কম হবে এটাও কিন্তু সঠিক। আচ্ছা, বকেয়া ভাড়া দেখো তো, এই আমরা তো শুধুমাত্র এইটা নিয়ে কথা বললাম, বকেয়া ভাড়া নিয়ে এখন একটু কথা বলি। বকেয়া ভাড়া আমি যদি সমন্বয় করি তাহলে আমার দায় বাড়ে, তাহলে আমি যদি সমন্বয় না করি, সমন্বয় না করা হলে এই যে বকেয়া ভাড়াটা আমি, অর্থাৎ আমার দায় বাড়ছিল একটু আগে, তাহলে এখন যদি আমি সমন্বয় না করি তাহলে আমার কি হবে, দায় কি হবে, দায় হ্রাস পাবে না, দায় হ্রাস পাবে, কি পাবে, দায় হ্রাস পাবে। এখন এই যে দায় দেখো এখানে বি হ্রাস পাবে, তাহলে দেখো এও উত্তর, বিও উত্তর এবং সিও কিন্তু উত্তর। তাহলে আমরা কোনটা দেখাবো পরীক্ষার হলে, আমরা এই যে সবগুলো নামে একটা অপশান যেটা আছে আমরা কিন্তু সেইটা উত্তর অ্যান্সার করব, হ্যাঁ। তার মানে আমাদের উত্তর হবে কোনটা, ডি নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পারলেও আমাকে জানাও, বুঝতে না পারলেও আমাকে জানাও। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনে বলতেছে বকেয়ায় লিপিবদ্ধ করা হলে কি হবে। আমরা কিন্তু দেখতেছি একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, বকেয়ায় লিপিবদ্ধ করার ফলে কি হবে। আচ্ছা, এখন একটু আগেই কিন্তু আমরা এটা আরেকটা দেখতেছিলাম, এটা হলো বকেয়া আয়, হ্যাঁ, আর একটু আগে আমরা যেটা দেখতেছিলাম এটা কি, বকেয়া ভাড়া, অর্থাৎ বকেয়া দায় ছিল, হ্যাঁ, বা বকেয়া খরচ ছিল। আচ্ছা, তো এখন বকেয়া আয় নিয়ে কথা বলি। বকেয়া আয় মানে কি, বকেয়া আয় মানেই হলো আমার প্রাপ্য হিসাব কি, মানে টাকা পরে পাবো, সেবা আমি দিয়ে দিছি, টাকা এখনো পাইনি, তার মানে প্রাপ্য হিসাব, টাকা আমি পরে পাবো, প্রাপ্য হিসাব ডেবিট, আর কি আমি সেবা যেহেতু দিয়ে দিছি তার মানে সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব কি, ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে এখন এটা যদি লিপিবদ্ধ কি করার ফলে, হ্যাঁ, বকেয়ায় লিপিবদ্ধ করার ফলে তাহলে কি হবে বলো, প্রাপ্য হিসাব ডেবিট, তার মানে কি সম্পদ কি হবে, সম্পদ কি হবে, বাড়বে, আর কি হবে, এই যে সেবা আয় ক্রেডিট, তার মানে আমার আয় কি হবে, আয় বাড়বে, তাই তো।
তাহলে এখন দেখো এই আয় বাড়ে এবং সম্পদ বাড়ে, আয় বাড়ে এবং সম্পদ বাড়ে, এই দুইটা কথা কোন অপশনে আছে ভাইয়া? এই যে দেখো বি নাম্বার অপশনে আছে, আয় বাড়ে সম্পদ বাড়ে। ঠিক আছে, তাহলে বাকিগুলা কি উত্তর হবে না? উত্তর হবে কোনটা? বি নাম্বারটা। ওকে, সো চলো আমরা নেক্সট কোশ্চেনটা সমাধান করতে চাই। নেক্সট কোশ্চেনে বলতেছে সমাপনী জাবেদা এবং খতিয়ান করার পর কোন হিসাবের জের শূন্য হয়? আচ্ছা, এই কথাটা আরো আগে কয়েকবার করে বললাম না, এবং কয়েকবার করে কিন্তু এই টাইপের অঙ্ক আমরা দেখালাম। হ্যাঁ, এবং এটা প্রচুর পরিমাণে দেখো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এটা রিপিট হচ্ছে। হ্যাঁ, একটুখানি জাস্ট চেঞ্জ করতেছে প্রত্যেক কোশ্চেন, আমরা কি খেয়াল করছি? জাস্ট সামান্য একটু কথার পরিবর্তন করতেছে, শব্দগুলা একটু নতুন নতুন শব্দ ইউজ করতেছে, কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন থেকে আসলে ডাইভার্স করতেছে না। তাহলে সমাপনী জাবেদা একই কথা, এটার মাধ্যমে কোনটা হিসাবে যে শূন্য হবে? সেই হিসাবে যে শূন্য হবে যদি সেটা আয় হয়, যদি সেটা ব্যয় হয়, অথবা যদি সেটা উত্তোলন হয়। তাহলে এখানে কিন্তু ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সেবা আয়। হ্যাঁ, তাহলে সেবা আয় হলো আমাদের, এটার উত্তর হবে সেবা আয় 0 হবে। আমাদের পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি যেটা, এটা আমাদের বিপরীত সম্পত্তি, এটা আমাদের পরবর্তী বছরে কন্টিনিউ করে, এটা হবে না। অগ্রিম সম্পদ, অগ্রিম ব্যয়, এটা আমাদের সম্পদ, সো এটাও আমাদের পরবর্তী বছর কন্টিনিউ করে, এটা উত্তর হবে না। সাপ্লাইজও আমাদের কিন্তু কি সম্পদ, অর্থাৎ এটাও আমাদের কন্টিনিউ করবে, ক্লোজ হবে না। ওকে, সো এগুলো সহজ, আমরা জানি তোমাদের জন্য এটা দুধ ভাত কোশ্চেন। নিম্নে বর্ণিত বিষয়গুলোর মধ্যে কোনটা সমন্বিত জাবেদার অন্তর্ভুক্ত হয়? আচ্ছা, না, হয় না। কোনটা সমন্বিত জাবেদার অন্তর্ভুক্ত হয় না? সমন্বিত জাবেদা মানে আসলে সমন্বয় জাবেদা। কি জাবেদা? সমন্বয় জাবেদা। এখন সমন্বয় জাবেদার মধ্যে কোনটা কোনটা যায় বলো তো? সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদায় আসলে কি কি যায়? সমন্বয় জাবেদায় আসলে অগ্রিম, আমরা জানি অগ্রিম এবং বকেয়া নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, অগ্রিম এবং বকেয়া নিয়ে কাজ করা হয় কিসে? সমন্বয়তে। তাহলে অগ্রিম আবার আমরা জানি দুই রকম, অগ্রিম আয় হতে পারে, আর অগ্রিম কি হতে পারে? অগ্রিম ব্যয় হতে পারে। অগ্রিম আয় হতে পারে এবং অগ্রিম ব্যয় হতে পারে। বকেয়াও কিন্তু দুইটা হতে পারে, বকেয়া আয় হতে পারে এবং বকেয়া ব্যয় হতে পারে। হ্যাঁ, বকেয়া কি হতে পারে? ব্যয় হতে পারে। তাহলে এই যে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয় এবং বকেয়া ব্যয়, এই কয়টাই কিন্তু আসলে সমন্বয় জাবেদার মধ্যে আসে। ঠিক আছে, এই কয়টাই কিন্তু আসলে সমন্বয় জাবেদার মধ্যে আসে। এর বাইরে আমরা দেখি যে সাপ্লাইজ অব্যবহৃত, হ্যাঁ, বা হলো সমাপনী মজুদ পণ্য, মানে যেগুলো অব্যবহৃত থাকতেছে আর কি। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র কিন্তু আমরা সমন্বয়ের মধ্যে আসতে দেখি। এছাড়া কুরিন সঞ্চিতি, হ্যাঁ, অবচয় যে আমরা জাবেদা দিই, পুঞ্জীভূত অবচয় যে জাবেদা দিই, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে চলে আসে। তাহলে বেসিক্যালি আমাদের এই দুইটাই, তাহলে এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের উত্তর হবে অলওয়েজ। হ্যাঁ, এমসিকিউ যদি এই টাইপের থাকে, বা এই তো আসেই, তাহলে আমরা এই টাইপের উত্তর আমরা করব। তাহলে সমন্বিত জাবেদার অন্তর্ভুক্ত হবে না কোনটা দেখো তো? অগ্রিম খরচ কি আমাদের অন্তর্ভুক্ত? এটা কি হয়? এই যে আমরা দেখছি অগ্রিম ব্যয় অন্তর্ভুক্ত হয়। বকেয়া আয়, এই দেখো বকেয়া আয় আমাদের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এই যে অর্জিত আয়, অর্জিত আয়, অর্জিত আয় কই? এই যে অর্জিত আয়, অর্জিত আয় মানে হলো তোমার ওই যে, এটাও কিন্তু বকেয়া আয়, এটাও কিন্তু তোমার কি, সরি, এটা হলো অগ্রিম আয়। এটা কি? অগ্রিম আয়। অর্জিত আয় হলো, এটাও কিন্তু তোমার অন্তর্ভুক্ত হয়। তাহলে তোমার হবে না কোনটা? আচ্ছা, এটা অর্জিত আয়, অনুপার্জিত না, অর্জিত আয়। তার মানে এটাই হলো আমাদের উত্তর হবে। অবচয়ের জন্য আমরা একটু আগে বলতেছিলাম যে অবচয়ের জন্য কিন্তু আমরা যে অবচয়ের কথাটা আমি আসলে লিখিনি, কুঋণ অবচয়। হ্যাঁ, কুঋণ, তোমরা একটু লিখে নাও তাহলে। কুঋণ অবচয়, মুখে বললাম বাট লিখি নাই। কুঋণ অবচয় এগুলোর জন্য কিন্তু আমরা সমন্বয় করি। তাহলে অবচয়ের জন্য কিন্তু আমরা কি করি? আমরা হলো সমন্বয় জাবেদা করি। তাহলে আমরা সমন্বয় জাবেদা করি না কোনটার জন্য? আমরা অনর্জিত, সরি, অর্জিত আয়। অর্জিত আয় মানে এখানে আসলে শুধু আয়। হ্যাঁ, অর্জিত আয় মানে হলো শুধু আয়। আসলে এটাকে একটু কনফিউজ করার জন্য অর্জিত আয় লিখছে, আমিও প্রথমে এটা অনুপার্জিত ভাবছি। ঠিক আছে, দেখছি প্রথমে ভাবছি এটা অনুপার্জিত। হ্যাঁ, এটা কিন্তু অর্জিত। অর্জিত আয় মানে শুধু আয়। তার মানে আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে সি নাম্বারটা। উত্তর হবে কোনটা? সি নাম্বারটা। তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বারটা। উত্তর হবে সি নাম্বারটা। ওকে, চলো তারপরেরটা দেখি। তারপরটা বলতেছে নিচের কোনটি বিপরীত দায়ের উদাহরণ? আচ্ছা, বিপরীত দায়, আমরা তো বিপরীত ব্যাপারগুলো বুঝি। হ্যাঁ, যে বিপরীত দায়, বিপরীত ব্যয়, বিপরীত আয়, বিপরীত সম্পদ, এই টাইপের ব্যাপার স্যাপার থাকে। বিপরীত আয় আসলে কি? বিপরীত আয় মানে তোমার যেটা ওই আয়কে কমাচ্ছে, হ্রাস করতেছে। বিপরীত ব্যয় মানে ওই ধরনের ব্যয় যেটা ওর যেখান থেকে উৎপন্ন হচ্ছে তাকে হ্রাস করতেছে। বিপরীত সম্পদ মানে ওটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই সম্পদটাকে হ্রাস করতেছে। তাহলে মানে বিপরীত দায় মানেও তো তাই, যে ও যে দায় থেকে উৎপন্ন হচ্ছে ওই দায়টাকে কি করে ফেলতেছে? হ্রাস করে ফেলতেছে। ঠিক আছে, মানে এই বিপরীত দায়ের উৎপত্তি স্থল কি? উৎপন্ন হচ্ছে কিসের থেকে?
উৎপন্ন হচ্ছে দায় থেকে, এবং সে কি করতেছে, সে উৎপন্ন হওয়ার পরে ওই দায়কে, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে ওই দায়কে কি করতেছে, হ্রাস করতেছে, দায়কে কি করতেছে, হ্রাস করতেছে। হ্যাঁ, আচ্ছা, ওই দায়কে কি করতেছে, ওই দায়কে কি করতেছে, হ্রাস করতেছে, ওই দায়কে কি করতেছে, হ্রাস করতেছে। তাহলে যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যে দায় থেকে উৎপন্ন হচ্ছে সেই দায়কে কি করে ফেলতেছে, হ্রাস করতেছে বা কমাই ফেলতেছে। তাহলে বিপরীত দায় বলতে আমরা এখন দেখব যে দায় কোনটা দায়কে কমাই ফেলতেছে। দেখো, কুঋণ সঞ্চিতি কি দায়কে কমাই ফেলতেছে? কুঋণ সঞ্চিতি আমরা কিসের থেকে বাদ দিই? আমরা দেনাদার থেকে বাদ দিই না, বলো? দেনাদার থেকে আমরা কিন্তু বাদ দিই। এখন দেনাদারের সাথে যেহেতু এটা সম্পর্ক, তার মানে এটা কাকে কমাচ্ছে, এটা সম্পদকে হ্রাস করতেছে, সম্পদকে হ্রাস করতেছে। হ্যাঁ, হ্রাস করতেছে। আচ্ছা, এখন কুঋণ যেটা, এটা তো আমাদের ডিরেক্ট ব্যয়, এটা আসলে বিপরীতই না, ঠিক আছে, এটা ডিরেক্ট ব্যয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে প্রাপ্য বিলের বারটা, এটাও কিন্তু আমরা কিসের থেকে বাদ দিই বলো? দেনাদার থেকে আমরা বাদ দিই এটা। হ্যাঁ, দেনাদার থেকে বাদ দিই, অর্থাৎ দেনাদারকে কি করে ফেলতেছে, হ্রাস করে ফেলতেছে, দেনাদারকে কমাই ফেলতেছে। তার মানে এই যে সি নাম্বার এবং এ নাম্বার, এগুলো হলো বিপরীত সম্পদ। এগুলা কি বিপরীত সম্পদ, এগুলা কি বিপরীত সম্পদ। এবার একটু ডি নাম্বার অপশনের দিকে যদি তাকাও, প্রদেয় বিলের বারটা, এই যে প্রদেয় বিলের বারটাটা আসলে আমরা কি করি, আমরা আসলে প্রদেয় বিল থেকে আমরা আসলে কমাই ফেলি, বিয়োগ করে ফেলি। প্রদেয় বিলের থেকে আমরা প্রদেয় বিলের বারটাটা কমাই ফেলি। হ্যাঁ, তাহলে এই যে প্রদেয় বিলের বারটা, এটা আমাদের কি করতেছে, ওই যে প্রদেয় বিলকে কমাই ফেলতেছে। তার মানে এটা আসলে বিপরীত কি বলো, বিপরীত দায়। এটা আসলে কি বিপরীত দায়, এটা আসলে কি বিপরীত দায়। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনটা যদি দেখি, শরীফ তার ব্যবসায়ের জন্য জাপান থেকে 30 লক্ষ টাকা দিয়ে একটা মোটর গাড়ি আমদানি করে। আমদানিকৃত মোটর গাড়ি জাহাজ ভাড়া ও শুল্ক, দেখো জাহাজ ভাড়া কি কি আছে এখানে, নোট ডাউন করো, জাহাজ ভাড়া এবং শুল্ক। হ্যাঁ, জাহাজ ভাড়া এবং কি শুল্ক। এই যে জাহাজ ভাড়া এবং শুল্ক হলো যথাক্রমে, জাহাজ ভাড়া হলো 1 লক্ষ টাকা আর শুল্ক হলো 50,000 টাকা। জাহাজ ভাড়া হলো 1 লক্ষ টাকা, শুল্ক হলো 50,000 টাকা। এখন এই যে জাহাজ ভাড়া এবং শুল্কটা, এটা আমাদের দেখো তো, যদি আমি জাহাজ ভাড়া পরিশোধ না করি তাহলে আমি কি এই যে 30 লক্ষ টাকা দিয়ে আমি যে মোটর গাড়ি কিনলাম, এটাকে আমি দেশে ফিরে আনতে পারবো? জাহাজ ভাড়া না দিয়ে ও কিভাবে আসবে বলো? আমি বিদেশ থেকে, জাপান থেকে কিনতেছে, বেটাই কি করতেছে, জাপান থেকে কিনতেছে 30 লক্ষ টাকা যেটা জিনিস। এখন ও যদি জাহাজ ভাড়াটা না দেয়, ওর ওই যে যন্ত্রপাতিটা কি তার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আসবে বলো? আসবে না তো। তাহলে ওর এই জাহাজ ভাড়াটা কাজে লাগতেছে কিসের জন্য? ওই যন্ত্রপাতিটাকে কি করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, তাই না? অ্যাক্টিভ করার জন্য তাকে কিন্তু জাহাজ ভাড়াটা পরিশোধ করা লাগতেছে। এবং আমদানি করার পরে সরকারকে কি দেওয়া লাগতেছে বলো? শুল্ক দেওয়া লাগতেছে। কি দেওয়া লাগতেছে? শুল্ক দেওয়া লাগতেছে। যদি সরকারকে শুল্ক না দেয়, সরকার কি করে বলো তো? ওটাকে তাদের গুদাম ঘরে রেখে দেয় সরকার, যতক্ষণ পর্যন্ত আমদানিকৃত পণ্যের উপরে ব্যবসায়ীরা কি না পরিশোধ করে, শুল্ক পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি করে না বলো? ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার ওই পণ্যটাকে ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে দেয় না। তাহলে এই যে 50,000 টাকা যে শুল্ক, এটাও কিন্তু ওই জাহাজটাকে অ্যাক্টিভ করার জন্যই কাজে লাগতেছে। জাহাজটাকে বলছি, ওই যন্ত্রপাতিটাকে অ্যাক্টিভ করার জন্য কাজে লাগতেছে। তাহলে ওই যন্ত্রপাতিটাকে ব্যবসা প্রতিষ্ঠানে আনা এবং ইউটিলাইজ করার জন্য কিন্তু অবশ্যই জাহাজ ভাড়া এবং শুল্ক খরচটা দিতেই হচ্ছে। যদি না দাও তাহলে কিন্তু ওই তোমার যন্ত্রপাতিটা তুমি ব্যবহার করতে পারতেছো না, কিংবা এই যে শরীফ এই কিন্তু ব্যবহার করতে পারতেছে না। তাহলে এই দুইটা খরচ কিন্তু জাহাজের সাথে ডিরেক্টলি ইনভলভ, ডিরেক্টলি ওর সাথে জড়িত। তাহলে আমরা জানি ঐতিহাসিক ব্যয় নীতিতে কোন নীতি? ঐতিহাসিক ব্যয় নীতি বা ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। তোমরা একটা নীতি পড়ছো হিসাব বিজ্ঞানে, ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি। ওই নীতি অনুযায়ী কিন্তু আমরা আসলে জানি যে আমাদের ওই যন্ত্রপাতি সংশ্লিষ্ট যে খরচগুলা হয়, সেই খরচটা যন্ত্রপাতির সাথে যোগ করে দিতে হয়। হ্যাঁ, এখানে একটু হ্যাং করছে এটা। হ্যাঁ, যাই হোক, তোমরা একটু লিখে নাও, এটা একটু হ্যাং করতেছে। সম্পর্কিত ব্যয়, হ্যাঁ, এটা আরেকবার মুছে লিখি নাকি? তোমরা লিখে ফেলো ঐতিহাসিক ব্যয় নীতি বা ক্রয় মূল্য নীতি। ঐতিহাসিক ব্যয় নীতি বা কি নীতি? ক্রয় মূল্য নীতি। এই নীতি অনুযায়ী আমাদের কিন্তু এই খরচগুলা যন্ত্রপাতির সাথে যোগ হবে। তার মানে আমাদের এইখানে যদি আমাদের মোট ক্রয় মূল্য জানতে চাই তাহলে কত হবে বলো তো? 30 লক্ষ টাকা হবে। কত হবে? 30 লক্ষ টাকা হবে। হ্যাঁ, 30 লক্ষ টাকা এই যে বসালাম, এর সাথে আরও যে 1 লাখ আর 50,000 আছে, এই 1 লাখ এবং 50,000 টাকা কিন্তু কি হবে? যোগ হবে।
তাহলে এখন যদি আমি যোগ করে দিই আমি কি পাচ্ছি বলো তো, 31,050 টাকা পাচ্ছি। 31,50,000 টাকা পাচ্ছি। আমি কোথায় দেখাবো 31,50,000 টাকা? আমি আমার আর্থিক বিবরণী বা উদ্ধৃত পত্রে দেখাবো। এখন এই যে আমি এই যে দুইটা খরচটাকে আমি আসলে কোথায় দেখাচ্ছি বলো তো? উদ্ধৃত পত্রে দেখাচ্ছি না? তার মানে আমি জাহাজ ভাড়াটাকে উদ্ধৃত পত্রে দেখাচ্ছি। এটাও আমি কোথায় দেখাচ্ছি? উদ্ধৃত পত্রে দেখাচ্ছি। আমি এই যে 50,000 টাকা যে জাহাজ ভাড়া, এটাও কোথায় দেখাচ্ছি? আমি উদ্ধৃত পত্রে দেখাচ্ছি। উদ্ধৃত পত্রে দেখাচ্ছি, তাই না? দেখো তো, এই যে আমি যোগ করে এই যে 31,50,000 টাকা হয়, এই টোটালটা আমার কোথায় চলে যায়? উদ্ধৃত পত্রে চলে যায় না? তাহলে যেহেতু আমার এই জাহাজ ভাড়া এবং এই যে শুল্কটা আমরা উদ্ধৃত পত্রে দেখাচ্ছি, আমরা জানি উদ্ধৃত পত্রে কিন্তু মুনাফা জাতীয় কোনো ব্যয় অন্তর্ভুক্ত করা হয় না। কোনটা হয়? মূলধন জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করা হয়। তার মানে এটা আসলে কোনটা হবে বলো তো? মূলধন জাতীয় ব্যয় হবে। হ্যাঁ, বিনিয়োগ না, আসলে মূলধন জাতীয় বিনিয়োগের থেকে এইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয় তো না, আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ও না। হ্যাঁ, আর এটার থেকে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে আবার বিনিয়োগ বলছে। মূলধন জাতীয় বিনিয়োগ নামে কিছু পড়ছো তুমি? পড়ো নাই তো। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা যদি একটু দেখি। সমাপনী জাবেদার পর কোন হিসাবের যে শূন্য হয় বলো? কোন হিসাবের যে শূন্য হয়? আয় ব্যয় কিংবা উত্তোলন। তাহলে এখন আয় ব্যয় উত্তোলনে, আচ্ছা শূন্য হবে না, শূন্য হবে না। তাহলে আয় ব্যয় উত্তোলনের মধ্যে দেখো এটা আমাদের কি ব্যয়, এটা আমাদের কি ব্যয়, এটা আমাদের কি ব্যয়। তার মানে শূন্য হবে না কোনটা? বিলম্বিত বিজ্ঞাপন। তার মানে উত্তর হবে কোনটা? ডি নাম্বারটা, বিলম্বিত বিজ্ঞাপন হবে আমাদের উত্তর। এটা দুধভাত প্রশ্ন। পরেরটাতে যাই। নিচের কোন হিসাবটি আয় সারাংশ হিসাব বন্ধ করা হয় না? এই যে আয় সারাংশ হিসাব বন্ধ করা হয় না, আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে আসলে তোমার সমাপনী দাখিলা বোঝাচ্ছে। হ্যাঁ, সমাপনী দাখিলাকেই বোঝাচ্ছে, সমাপনী দাখিলাকেই কিন্তু বোঝাচ্ছে। কেন এমনভাবে লিখলো ওরা ব্যাপারটা, এখানে একটু বোঝার ব্যাপার আছে। তোমরা যারা সমাপনী দাখিলা করছো ইন্টারমিডিয়েটে, তারা কিন্তু এইভাবে সমাপনী দাখিলা করতা, মানে ওখানে 4টার জন্য আমরা তো দেখলাম ওখানে আয় ব্যয় উত্তোলন তিনটার জন্য আসলে কি করা হয়? সমাপনী দাখিলা করা হয়। এখন আয়ের জন্য যে সমাপনী দাখিলা, ওটা ছিল কিছুটা দেখতে এরকম। আয় হিসাব মানে সকল আয় হিসাব আর কি, যত রকম আয় হিসাব আছে, আয় হিসাব ডেবিটে বসে, আর আয় সারাংশ, আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ক্রেডিটে বসে। এটা হলো আয়ের যত প্রকার আয় আছে, সে আয়গুলাকে বন্ধ করতে গেলে তোমার এই জাবেদাটা দিতে হয় যে সকল প্রকার আয় হতে পারে, সেবা আয় হতে পারে, বিক্রয় আয়, তো তোমার লিখতে হয় বিক্রয় আয় ডেবিট, হ্যাঁ, আর সেবা আয় ডেবিট, আর আয় সারাংশ ক্রেডিট। আচ্ছা, ব্যয়ের জন্য তোমার যে জাবেদাটা দিতে হয়, সমাপনী জাবেদাটা দিতে হয়, সেটা দেখতে খানিকটা এরকম। আয় সারাংশ, আয় সারাংশ হিসাব ডেবিট, আর ব্যয় মানে সকল প্রকার ব্যয় আর কি, সকল ব্যয় হিসাব কি ক্রেডিট, এটা দিতে হয়। এখন এই যে আয় আর ব্যয় দুইটা দিলা, এই আয় আর ব্যয় দুইটা তো তুমি আসলে কি করলা? আয়টাকে তুমি আয় সারাংশে নিয়ে গেলা, ব্যয়টাকে এই যে আয় সারাংশে নিয়ে গেলা। এখন দুইটা থেকে তো একটা তোমার নিট লাভ অথবা নিট লস বের হবে। এখন নিট লাভ যদি হয়, তার জন্য তোমার একটা জাবেদা দেওয়া লাগে। নিট লাভ যদি হয়, তাহলে তোমার জাবেদা দেওয়া লাগে, যদি লাভের টাকাটা কি হয়? মূলধনের যোগ হয়। তাহলে নিট লাভ হলে নিট লাভ হিসাব ডেবিট হয়, এবং মূলধন এই যে টাকাটা থাকে এইখানে দেখো, আমরা খেয়াল করো যেটা বলতেছিলাম, মূলধনে মানে হস্তান্তর করে দিচ্ছে। কিভাবে? এ দেখো, মূলধন হিসাবে এখন সঞ্চয় মানে ট্রান্সফার করে দিচ্ছে, মূলধন হিসাব ক্রেডিট লিখে। এই গেল তিনটা। আমাদের আরও একটা কিন্তু ছিল, হ্যাঁ, আরও একটা ছিল, এখানে উপরে লিখে দিচ্ছি। সেটা হলো উত্তোলনের একটা সমাপনী দাখিলা ছিল। উত্তোলনের সমাপনী দাখিলাটাও কিন্তু উত্তোলনের টাকাটাকে মূলধনে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এখানে মানে বিয়োগ করে দেওয়া হয় আর কি উত্তোলনটাকে, ঠিক আছে? তো উত্তোলন স্বাভাবিকভাবে ডেবিট হয়, এখন ক্রেডিট হবে, এবং মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ডেবিট হবে, এবং উত্তোলন হিসাব ক্রেডিট হবে। এই হলো 4টা সমাপনী দাখিলা। এখন আমাদের এত কিছু লাগতেছে না এই কোশ্চেনের জন্য। এই কোশ্চেন সলভ করার জন্য জাস্ট বলছে আয় সারাংশ বন্ধ করা হয় না কোনটার মাধ্যমে? দেখো, আয় সারাংশ বন্ধ করা হয়, অর্থাৎ এই যে আয়, হ্যাঁ, এই যে আয় হিসাব ডেবিট, আয়ের মাধ্যমে, ব্যয়ের মাধ্যমে, হ্যাঁ, আয়ের মাধ্যমে এবং ব্যয়ের মাধ্যমে। তাহলে এখন দেখো, এখানে আয় আর ব্যয় বাদে যেটা আছে সেটাই আমাদের উত্তর হবে। খেয়াল করো, মজুত পণ্য কিন্তু আমাদের কি? সম্পদ। মজুত পণ্য আমাদের কি? সম্পদ। বিক্রয় আমাদের আয়, আর বিক্রয় বারটা এটা হলো আমাদের বিপরীত আয়, এটা আমাদের বিপরীত আয়। আমি যদি এখানে লিখি বিপরীত আয়, কারণ এটা বিক্রয় থেকে বিয়োগ করতে হয়। ক্রয় বারটা হলো বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়, কারণ এটা ক্রয় থেকে বিয়োগ করতে হয়। তাহলে উত্তর হবে, দেখো উত্তর হবে এই তিনটাই কিন্তু মানে আমাদের সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। তাহলে বন্ধ করা হয় না কোনটা? মজুত পণ্য।
হ্যাঁ, এটা বন্ধ করা হয় না, এটা পরবর্তী বছরে আমরা মজুদ পণ্যকে সম্পদ হিসেবে আইডেন্টিফাই করে দেখাই। তাহলে আমাদের এ নাম্বারটাই হলো এই প্রশ্নের উত্তর। এখানে কিন্তু এই প্রশ্ন বুঝতে গিয়ে আমরা মোটামুটি 2-3টা এমসিকিউ সলভ করে ফেলতে পারছি। তাহলে এমসিকিউ সলভ করলেও কিন্তু তুমি আমি যেহেতু এমসিকিউ সলভ করার সাথে সাথে অনেক কথাবার্তা বলি, এর রিলেভেন্ট অনেক কোশ্চেন এখানে সলভ করানোর চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি। সো তুমি এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে সহকারে করো তাহলে দেখবা এই রিলেটেড কোশ্চেন যেগুলো থাকবে এগুলা বই থেকে না পড়েও তুমি অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, তো চলো, কোন ব্যয়টি রূপান্তর খরচের অংশ নয়? আচ্ছা, যে রূপান্তর খরচ মানে কি? রূপান্তর খরচ মানে হলো প্রকৃতি থেকে প্রদত্ত যে কাঁচামাল, এই কাঁচামালটাকে আমরা জানি কাঁচামাল সৃষ্টি করা যায় না, তো কাঁচামাল সৃষ্টি তো সৃষ্টিকর্তা করে। এখন সৃষ্টি করার পরে এই যে কাঁচামাল আমরা পাইলাম, কাঁচামালটাকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়গুলো হয় তাকে আমরা বলি হলো রূপান্তর খরচ। ঠিক আছে, এখন এই যে কাঁচামাল আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠান, ধরো এই আমার ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমি কি করব, আমি কাঁচামালটা নিয়ে আসতেছি, আনার পরে আমার কাজ শুরু হচ্ছে, কাঁচামালটাকে আমি নিয়ে আসার পরেই কিন্তু আমার কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, তো এই যে কাজ শুরু হওয়ার পরের যে খরচগুলা, কাজ শুরু হওয়ার পরে যে খরচগুলা, এই খরচটাকেই আমরা আসলে বলি রূপান্তর খরচ। হ্যাঁ, এই যে আমি এখানে উৎপাদন করা থেকে শুরু করে পরবর্তী যে খরচগুলা, হ্যাঁ, বিজ্ঞাপনের আগ পর্যন্ত যে খরচগুলা, এটাকে আমরা বলি রূপান্তর খরচ। ঠিক আছে, রূপান্তর খরচ, রূপান্তর খরচ। তাহলে কাঁচামাল রিলেটেড আমি যদি বলি কাঁচামাল রিলেভেন্ট খরচ এই পর্যন্ত। আর এরপরে যেগুলো, এগুলো পাকা মালও তুমি বলতে পারো। ঠিক আছে, মানে কাঁচামালকে তুমি যখন প্রক্রিয়াজাত করো, তো প্রক্রিয়াজাত করার জন্য যে খরচগুলো হয় সেগুলোকে আমরা বলি রূপান্তর খরচ। এখন খেয়াল করো, এই যে মজুরি, এটা কিন্তু তোমার কাঁচামালকে তোমার মানে ব্যবহার উপযোগী করার জন্য এটা লাগতেছে। কারখানার বিদ্যুৎ খরচ, এই যে কারখানা তোমার যদি সচল না থাকে তুমি কিন্তু এটাকে কি করতে পারতেছো না, কনভার্ট করতে পারতেছো না একটা পাকাপোক্ত পণ্য বা ব্যবহার উপযোগী পণ্যে, তার মানে এটাও কিন্তু তোমার লাগতেছে। আচ্ছা, যন্ত্রপাতির অবচয়, এই যন্ত্রপাতি ছাড়া তুমি উৎপাদনই করতে পারবে না, তার মানে এই যে যন্ত্রপাতির সাথে যে অবচয় ওটাও কিন্তু তোমার লাগতেছে কাজে। হ্যাঁ, কিন্তু এই যে আন্তঃপরিবহন মানে কি? এটা মানে হলো ক্রয় পরিবহন। এটা কি? ক্রয় পরিবহন, এটা হলো ক্রয় পরিবহন। এখন খেয়াল করো, যে ক্রয় পরিবহনটা, এই যে ক্রয় পরিবহনটা আসলে কি? এটা আসলে বিপরীত ব্যয় না? বিপরীত ক্রয়, আমি যদি ব্যয় না লিখি, একবার এখানে ক্রয় লিখি, একটু অন্যরকম দেখাচ্ছে দেখতে, কিন্তু এরকমই যদি বলি বিপরীত ক্রয়, আসলে এটা ক্রয়ের সাথে রিলেভেন্ট না। যে কাঁচামাল আমরা কি করি? ক্রয় করি না? কাঁচামাল আমরা ক্রয় করি, তাহলে ক্রয় ফেরত, হ্যাঁ, ক্রয় ফেরত, তারপরে হলো ক্রয় বাট্টা, এগুলা হলো আমার কি? এগুলা হলো আমার কাঁচামাল রিলেটেড খরচ। আর এই ক্রয় করে আনার পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান যখন যন্ত্রপাতি দিয়ে মানে উৎপাদন করা শুরু করতেছে, তখন এই যে পাকাপোক্ত বা আমার ব্যবহার উপযোগী পণ্য তৈরি হওয়ার আগ পর্যন্ত যে খরচগুলো, এগুলোকে আমরা রূপান্তর খরচ বলতেছি। তার মানে রূপান্তর খরচ, এই তিনটাই আসলে রূপান্তর খরচ, ক খ গ অর্থাৎ এ বি সি, তিনটাই কিন্তু আমাদের রূপান্তর খরচ। তাহলে রূপান্তর খরচ না কোনটা? সিম্পলি উত্তর কিন্তু ডি নাম্বারটা। রূপান্তর খরচ না এটা, ডি নাম্বারটাই তাহলে হবে এইটার উত্তর। তার মানে আমি এখানে অনেক বেশি দাগাই ফেলছি, সো আমি মুছে দিলাম। এখন উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি নাম্বারটা, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বা এটাই হবে আমার রূপান্তর খরচ নয়। হ্যাঁ, আচ্ছা, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কার্যপত্র প্রস্তুতে যে কয়েকটি ধাপ জড়িত, বলো কার্যপত্র প্রস্তুতে কয়টা ধাপ জড়িত থাকে? কার্যপত্র প্রস্তুতে কয়টা ধাপ জড়িত থাকে? কার্যপত্র প্রথমে আমরা কি করি বলো? প্রথমে আমরা যে রেওয়া মিল থাকে ওটা আমরা দেখে দেখে ওঠাই, তারপরে কি করি? তারপরে আমরা রেওয়া মিলের পরে একটা সমন্বয় দিই, সমন্বয়ের পরে কি করি? আমরা সমন্বিত রেওয়া মিল দিই। কটা হলো? 3টা। সমন্বিত রেওয়া মিল করার পরে আমরা কি করি? বিশদ আয় বিবরণী তৈরি করি, অর্থাৎ আয় আর ব্যয় নিয়ে আমরা তৈরি করি একটা কলাম। এরপরে আমরা কি করি? এরপরে আমরা বিশদ আয় বিবরণী, যে মানে আর্থিক অবস্থার বিবরণী যেটা, ওইটা তৈরি করি, যেখানে আমরা সম্পদ, দায় এবং এই যে আয় ব্যয় করছিলাম এটা নিট ল্যাবটাকে আমরা ওখানে কনভার্ট করে দিই। তাহলে কয়টা ধাপ আমরা পাইলাম বলো? 5টা। প্রথমটা কি? রেওয়া মিল, পরেরটা কি? সমন্বয়, তারপর কি? সমন্বিত রেওয়া মিল, তারপরে কি? বিশদ আয় বিবরণী, তারপরে কি? আর্থিক অবস্থার বিবরণী। তার মানে কয়টা ধাপ জড়িত থাকে? 5টা ধাপ জড়িত থাকে। ঠিক আছে, হোপ ঠিক আছে। তো চলেন পরেরটা দেখি। কোনটা সমাপনী দাখিলার ক্ষেত্রে একটা ব্যতিক্রম আইটেম? সমাপনী দাখিলার ক্ষেত্রে, আচ্ছা দেখো, সমাপনী দাখিলার মধ্যে কি কি যায় বলো? সমাপনী দাখিলার মধ্যে উত্তোলন, এটা আমাদের যায়, সমাপনী দাখিলার মাধ্যমে যায়। খরচ আমাদের সমাপনী দাখিলার মধ্যে যায়, আমরা নামি কিংবা অস্থায়ী হিসাব, ওই একই কথাই কিন্তু বলছি। মুনাফা, এটাও কিন্তু যায়। তার মানে ব্যতিক্রম বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? সি নাম্বারটাকে বোঝাচ্ছে। সি নাম্বারটা সমাপনী দাখিলার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সি নাম্বারটা সমাপনী দাখিলার মাধ্যমে কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। তার মানে আমাদের উত্তর কোনটা হবে এই প্রশ্নে? সি নাম্বার হবে। কি নাম্বার হবে? সি নাম্বার হবে। চলো নেক্সট কোশ্চেন। প্রাথমিক খরচাবলী কি? প্রাথমিক খরচাবলী কারে বলে আসলে? ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা জীবনচক্র জানো। ব্যবসা প্রতিষ্ঠানে যে জীবনচক্র, ব্যবসা শুরু করার আগে, ব্যবসা প্রতি এই যে বাজারে এই পণ্যটা আসার আগে ওর কিছু খরচ টরচ করা লাগে। হ্যাঁ,
যেমন হলো শেয়ার টেয়ার বিক্রি করার জন্য সেই শেয়ার আবেদন খরচ, ঠিক আছে। তারপর মানে শেয়ার তো এমনি এমনি কেউ কিনে না, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান তো কেউ চিনে না, তো তোমাকে ওইটা জানানোর জন্য কি করা লাগবে, বিজ্ঞাপন দেওয়া লাগবে। তার মানে এই যে খরচটা হইলো শেয়ার বিক্রি করার জন্য, যে খরচটা হইলো, এটাকে বলা হচ্ছে শেয়ার খরচ, মানে শেয়ার বিক্রি খরচ। তারপরে তোমার গবেষণা খরচ থাকতে পারে, এরকম অনেক খরচ থাকতে পারে। এখন এটাকে সম্পদ আসলে আমরা মিন করতে, এটা কি খরচ না, কিন্তু খরচ কিন্তু হচ্ছে না। এর যে সুফল, এটা কিন্তু আমাদের ব্যবসার ওই যে শেষ জীবনচক্র পর্যন্ত আমরা পাচ্ছি। এইখানে তুমি গবেষণা যদি ভালো করতে পারো, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, অ্যানালাইসিস করতে পারো মার্কেট এবং ভোক্তাদেরকে, তাহলে এর সুফল কিন্তু তুমি একদম ব্যবসার শেষ পর্যন্ত পাইতে পারো। এখানে যদি খারাপভাবে অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু এর সুফলটা তুমি পাবা না। হ্যাঁ, তাহলে এটাকে কিন্তু তুমি সম্পদ বলতে পারতেছো না। কেন? কারণ এর উপকারিতা কিন্তু বছর বছর, যুগ যুগ যদি ব্যবসা টিকে থাকে, তাহলে যুগ যুগ এর উপকারিতা তুমি পাচ্ছ। কথা হলো এইগুলোকে আমরা ডিরেক্ট সম্পদ বলতে পারি? এগুলোকে ডিরেক্ট সম্পদও আমরা আসলে বলতে পারি না, কারণ এইগুলা থেকে কতটুকু আয় হচ্ছে এটা আসলে মেজারমেন্ট করারও আসলে কোনো সুযোগ নাই। তো এই জন্য এগুলাকে বলা হয় ভুয়া সম্পদ। কি বলা হয়? ভুয়া সম্পদ বলা হয়। মনে থাকবে, এগুলাকে বলা হয় ভুয়া সম্পদ। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে না? কনফিউশনটা আসলে এইখানেই হয়। তোমরা জানো যে তোমরা আজকের ক্লাস যারা এই পর্যন্ত কন্টিনিউ করছো, তারা এই টাইপের প্রশ্নের অ্যান্সার করতে পারবে, এগুলো তোমাদের কাছে দুধ ভাত আইনো। বাট এই যে কখন হবে কখন হবে না, এটাই হলো কনফিউশনের জায়গা। হ্যাঁ, তো আমরা জানি বেতন অন্তর্ভুক্ত হয়, ভাড়া অন্তর্ভুক্ত হয়, অবচয় অন্তর্ভুক্ত হয়। তার মানে বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। তার মানে সি নাম্বার হবে আমাদের উত্তর। সি নাম্বার আমাদের হবে উত্তর। হ্যাঁ, তার মানে আমরা এখন যদি এইগুলা মুছে দিই, তার মানে আমাদের উত্তর হবে সি নাম্বারটা। উত্তর হবে কোনটা? সি নাম্বারটা। নেক্সট কোশ্চেনটাতে যাই। হিসাবকালের শুরুতে বিগত বছরের কোনটিকে ডেবিট করা হয়? হিসাবকালের শুরুতে আমাদের কি করা হয় বলো? হিসাবকালের শুরুতে আমাদের প্রারম্ভিক জাবেদা দেওয়া হয়। প্রারম্ভিক জাবেদা দেওয়া হয়। এখন এই যে প্রারম্ভিক জাবেদার মধ্যে আসলে কি কি আসে? প্রারম্ভিক জাবেদার মধ্যে সম্পদ আসে, আর কি আসে? দায় আসে। সম্পদ আসে, আর কি আসে? দায় আসে। হ্যাঁ, দায় আসে। আর মূলধনও কিন্তু আমরা আনতে দেখি এখানে। হ্যাঁ, মূলধন আসে। হ্যাঁ, মূলধন আসে। কারণ আমাদের প্রারম্ভিক জাবেদার এর আগে আমরা কি করছি? আমরা সমাপনী দাখিলের মাধ্যমে আয় ব্যয় বন্ধ করে ফেলছি। তাহলে কোনটাকে ডেবিট করা হচ্ছে? খেয়াল করো, এই যে তিনটা আমাদের আসতেছে, এই তিনটার মধ্যে সম্পদটাই কেবলমাত্র ডেবিট। এই যে দায়টা আমাদের এটা ক্রেডিট হয়, আমরা জানি। হ্যাঁ, আমাদের মূলধন যেটা, এটাও কিন্তু আমাদের ক্রেডিট হয়, এটাও আমরা জানি। তার মানে এই সম্পদটাই আমাদের হলো উত্তর হবে এইখানে। হ্যাঁ, তো চলো আমরা আরেকটু দ্রুত যাই। অনুপার্জিত আয় একটা আমরা প্রথমেই পড়ছি, এটা আবার রিপিটেড করছেন, এটা হলো দায়। পরেরটা বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার জন্য কি? বিলম্বিত বিজ্ঞাপন আমরা জানি, বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য সম্পদ কিন্তু। কারণ বিলম্বিত মানে কি? বিলম্বিত বিজ্ঞাপন বলতে বোঝাচ্ছি যে বিজ্ঞাপনের টাকাটা আমাদের বেশ কয়েক বছর, সেটা হতে পারে 2 বছর, 1 বছর। হ্যাঁ, এটা এমন না যে 50-100 বছর ধরে তুমি পাচ্ছ এই সুফলটা। তুমি বিজ্ঞাপনে তোমার হয়েছিল 5,000 টাকা, হ্যাঁ, তুমি ধরো 7,000 টাকা দিয়ে দিছো, তো এই যে একটা অ্যাডভান্স টাকা দিয়ে রাখলা, এটাই হলো বিলম্বিত বিজ্ঞাপন। এবং এই বিজ্ঞাপনের টাকাটা তোমার কিন্তু 2-1 বছর হেল্প করতেছে। বিজ্ঞাপন এমন কি যে ধরো 1900 সালে বা 2000 সালে আরএফএল কোম্পানি একটা বিজ্ঞাপন দিছে, তারপরে আর বিজ্ঞাপন দেয়নি, এমন তো না। কিন্তু আরএফএল কোম্পানি ধরো 2020 সালে যে বিজ্ঞাপনটা দিছে, ওইটা দিয়ে কিন্তু 2021 সালও চালাচ্ছে, তাই না? তার মানে আমাদের এইটা কিন্তু সাময়িক সময়ের জন্য একটা সম্পদ তৈরি হয়, মানে সাময়িক সময়ের জন্য আমাদের অ্যাডভান্স কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। তার কারণে বিলম্বিত বিজ্ঞাপনটা কিন্তু আমাদের কি সম্পদ? চলতি সম্পদ। এটাকে কিন্তু স্থায়ী সম্পদ বলার কোনো সুযোগ নাই, কিংবা ভুয়া সম্পদ বলারও সুযোগ নাই, কারণ এটাকে আসলে কি করা যায়? এটাকে আসলে মেজারমেন্ট করা যায়। তার মানে আমাদের BCD এইগুলো হওয়ার সুযোগই আসলে কিন্তু নাই। পরের কোশ্চেনটা যদি দেখি, হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? আচ্ছা, প্রদেয় হিসাব বলতে আমরা যেটা বুঝি যে যারা আমাদের কাছে টাকা পাবে, হ্যাঁ, ক, খ, গ, এই 3জন ব্যক্তি ধরো আমাদের কাছে টাকা পাবে, তাহলে এরা যে টাকাটা পাবে তাদের জন্য আমি যে হিসাবটা করি, সেটাকে কিন্তু আমরা বলি প্রদেয় হিসাব। এখন প্রদেয় হিসাব যেহেতু আমাদের কাছে টাকা পাবে এবং আমি তাদের কাছে লায়াবেল, এই জন্য এই প্রদেয় হিসাবের উদ্বৃত্ত বলতে আমরা আসলে দায়টাকে বুঝি। কোনটাকে বুঝি? দায়টাকে বুঝি। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি দেখি, কায়েসের নিকট হতে 10% বাট্টায় 5,400 টাকা পাওয়া গেল, তাহলে বাট্টার পরিমাণ কত হবে? খেয়াল করো, আমরা প্রায় শেষের দিকে। কায়েসের নিকট হতে 10% বাট্টায় যদি 5,400 টাকা পাওয়া যায়, তাহলে বাট্টার পরিমাণ কত হয়? এখন এই যে আমরা যার টাকা ডিভাইডেড বাই তার হার গুণ যেটা জানতে চাই, এই টাইপের একটা সূত্র কিন্তু আমরা শিখছি। এখন দেখো, যে টাকাটা দেওয়া আছে 5,400 টাকা, এই 5,400 টাকাকে
এর মধ্যে কিন্তু 10% বারটাই পাওয়া গেল, অর্থাৎ এর মধ্যে কিন্তু 10% বারটাও অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে কত আছে? বারটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে এই পুরা টাকাটা, এই যে 10% বারটায় যেটা পাওয়া গেছে, বারটায় মানে কি কমে পাওয়া গেছে, বারটায় মানে কমে পাওয়া গেছে, তার মানে এই পুরো টাকাটাকে কিন্তু আমরা 90% ধরতে পারি। 10% বারটায় পাওয়া গেছে মানে এই টাকাকে আমরা 90% ধরতে পারি। তার মানে এই যে যার টাকা তার হার, হ্যাঁ 8% হলো 90, গুণ আমরা যদি 100 দিই, গুণ যদি আমরা 100 দিই তাহলে কিন্তু আমরা মূল টাকাটা পাবো, দেন আমাদের বারটার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি তুমি কাটাকাটি করো, 0 0 কাটলা, 6 নং 54, তার মানে এখন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 6000 টাকা। এখন এই 6000 টাকা হলো মূল টাকা। এখন আমাদের বারটা যখন করি আমরা জানি যে বারটা আমরা কিভাবে করি, বারটা হলো মূল টাকার উপরে পার্সেন্টেজ করি। তাহলে 6000 টাকার উপরে আমরা কি করব, 6000 টাকার উপরে আমরা 10% করবো। এখন 10%, আচ্ছা কি জানতে চাইছিল আসলে? হ্যাঁ আমাদের এটাই জানতে চাইছে বারটার পরিমাণ কত। তাহলে এখন যদি আমরা দেখি যে 6000 টাকা আমাদের মূল টাকা, কিন্তু আমরা পরিশোধ করছি, এত কিছু করার আসলে এইটুকু আর করার দরকার নেই। আমরা এইখানে এই যে মূল টাকাটা পেয়ে গেছি 6000 টাকা, কিন্তু আসলে আমরা পরিশোধ করছি 5400 টাকা, এটা আমরা পরিশোধ করছি। তার মানে এর যে গ্যাপটা 600 টাকা, এটাই কিন্তু আমরা মানে কম দিছি আর কি। তো এইটাকে আমরা বলতেছি বারটা। কি বলতেছি? বারটা। সো এরপরে আমরা লাস্ট কোশ্চেনটা যদি দেখি, প্রদেয় বেতন আধুনিক পদ্ধতিতে একটা কি? প্রদেয় বেতন হলো আধুনিক পদ্ধতিতে একটা দায়। একটা কি? দায়। এই যে প্রদেয়, এটা প্রদেয় মানে হলো দেয়নি, মানে লায়াবেল, এবং এটা হলো আমাদের খরচ। তাহলে আমরা জানি প্রদেয় খরচটা আমাদের কি? প্রদেয় খরচটা আমাদের জন্য একটা দায়, কারণ পরে পরিশোধ করতে হয়। তাহলে আমাদের এটা উত্তর হবে দায়। আমরা হিসাব বিজ্ঞান পার্টের এই যে আলোচনাগুলো করলাম, এই টাইপের আলোচনা যদি তোমরা আরও পরবর্তীতে পাইতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইটা দেখতেছো, এই বইটা তোমাদের সংগ্রহ করতে হবে। এবং আমি আজকের ক্লাসে যা যা পড়ালাম, এগুলো কিন্তু তোমরা সবগুলাই এই বইয়ের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? এবং আরও একটা সংবাদ তোমাদের জন্য আছে, তোমরা অলরেডি পড়ে ফেলছো, জয়কলির বই যদি তোমরা কিনো, এই বইটা যদি কিনো, তাহলে এই যে ক্লাসটা যেটা ফ্রিতে আজকে করতেছো, এমন আরও ফ্রি ক্লাস, মানে এই পুরো কোর্সটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। যেখানে আমরা কি করতেছি বলতো, জয়কলির পক্ষ থেকে আমরা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করতেছি। হ্যাঁ, তো এই ক্র্যাশ কোর্সটা কিন্তু তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ যদি তুমি এই বইটা সংগ্রহ করো। এবং এই বইটার গুণাগুণ গিয়ে কি শেষ করার সুযোগ আছে বলো? আমরা দেখছি এই বই থেকে যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি, তার প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমরা আসতে দেখছি, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই যদি আমরা আজকে রাখি, তোমরা নেক্সট ক্লাসগুলোতে তোমরা হলো এই বইটা সংগ্রহ করবে এবং বইটা সংগ্রহ করে আমাদের সাথে যুক্ত থাকবে আশা করি। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাই রাখো, আমরা পরবর্তীতে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।